আমরা ভাবি আমরা গণতন্ত্রে বাস করি। মারিও পুজোকে পৃথিবী চেনে তার বিখ্যাত সৃষ্টি গডফাদারের জন্য। কিন্তু তিনি যদি আজ বাংলাদেশের রাজনীতির এই নৃশংস চিত্রনাট্য দেখতেন, তবে লজ্জায় নিজের উপন্যাস পুড়িয়ে ফেলতেন। কারণ তিনি যা কল্পনাতেও ভাবতে পারেননি, ক্ষমতার লোভে আমাদের দেশে তা বাস্তবে ঘটে চলেছে। কেন জানেন? তিনি তার শেষ জীবনে লিখেছিলেন দ্য ফ্যামিলি, যেখানে মাফিয়া নয়, খোদ রাষ্ট্র ক্ষমতায় থাকায় একটা পরিবারের কথা বলা হয়েছে। ঠিক ইতালির সেই কুখ্যাত বার্জিয়া পরিবারের মতোই। আর শত বছর আগের সেই ইতালির ইতিহাস কিভাবে সময়ের ফেরে বাংলাদেশের মাটিতে ফিরে এলো, সেই রোমাঞ্চকর গল্প শুনতে অ্যালকেমি অফ টাইমের সঙ্গেই থাকুন। বাংলাদেশের এই গল্পটাও শুরু হয়েছিল দুজন প্রভাবশালী ব্যক্তিত্বকে কেন্দ্র করে। একদিকে শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন সদ্য স্বাধীন দেশটির ক্ষমতার একচ্ছত্র কেন্দ্রবিন্দু। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। যার হাতে ছিল দেশের শাসনভার এবং যার রাজনৈতিক কর্তৃত্ব ছিল প্রশ্নাতীত। অন্যদিকে জিয়াউর রহমান, একজন সামরিক কর্মকর্তা, যিনি বারুদের গন্ধ মেখে রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং খুব দ্রুত ক্ষমতার দৃশ্যপট বদলে দেন। দুইজন দুই মেরুর মানুষ, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসে এই দুইজন ব্যক্তির নামেই বাংলাদেশের সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। মারিও পুজোর উপন্যাসে যেমন বার্জিয়া নামটি শুনলে মানুষের মনে সনম্রের চেয়ে ভীতি আর বিভাজন বেশি কাজ করত, বাংলাদেশেও এই দুটি নাম আজ কেবল নাম নয়, দুটি আলাদা অস্তিত্ব, দুটি আলাদা পৃথিবী। পুজোর উপন্যাসে একটা নির্মম সত্য আছে। একজন ডন যখন খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে, যখন সে অন্য সব পরিবারকে মুছে দিয়ে একাই রাজত্ব করতে চায়, তখন সে নিজের পিঠেই নিজের মৃত্যু পরোয়ানা লিখে ফেলে। শেখ মুজিবুর রহমানও হয়তো ক্ষমতার সেই চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন, যেখানে মিত্র আর তোষামোদকারীর ভিড়ে শত্রু চেনা দায় হয়ে পড়েছিল। ১৯৭৫-এর পটভূমি তৈরি হয়েছিল মূলত তিনটি কারণে, যা তাকে ক্ষমতার দাবার বোর্ডে একা করে দিয়েছিল। শেখ মুজিবের ক্ষেত্রেও বাকশালের মাধ্যমে নিরঙ্কুশ ক্ষমতা চর্চা, সেনাবাহিনীর বদলে রক্ষী বাহিনীর উপর নির্ভরতা এবং ৭৪-এর দুর্ভিক্ষ, সব মিলে তিনি এক বিচ্ছিন্ন শাসকে পরিণত হন। আর মাফিয়া জগতের নিয়ম হল বিচ্ছিন্ন রাজাকে সরানো সবচেয়ে সহজ। ১৫ই আগস্টের সেই ট্র্যাজেডি ছিল মূলত ক্ষমতার এই ভারসাম্য নষ্ট হওয়ারই চূড়ান্ত ফলাফল। প্রকৃতির নিয়ম হল সিংহাসন কখনো খালি থাকে না। ১৫ই আগস্টের সেই রক্তক্ষয়ী অধ্যায়ের পর ক্ষমতার চাকা ঘুরতে থাকল। নানা নাটকীয়তা, কু পাল্টাকু শেষে ক্ষমতার কেন্দ্রে এসে দাঁড়ালেন জিয়াউর রহমান। শেখ পরিবারের চোখে তিনি ছিলেন সেই বেনিফিশিয়ারি বা লাভবান ব্যক্তি, যিনি এই হত্যাকাণ্ডের উপর দাঁড়িয়ে নিজের সাম্রাজ্য গড়েছেন। অন্যদিকে জিয়ার অনুসারীদের কাছে তিনি ছিলেন ত্রাণকর্তা, যিনি চরম বিশৃঙ্খলা থেকে দেশকে ফিরিয়ে এনেছিলেন শৃঙ্খলায়। সত্য যাই হোক, এই অবিশ্বাসী দুই পরিবারের মাঝে তৈরি করল এক স্থায়ী বিভাজনের রেখা। কিন্তু পুজোর উপন্যাসের সেই অমোঘ বাণী, রক্তের দাগ রক্ত দিয়েই মুছতে হয়, বাংলাদেশের রাজনীতিতেও সত্য প্রমাণ হল। ১৯৮১ সাল, মাত্র ৬ বছরের মাথায় ইতিহাসের পুনরাবৃত্তি। চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হলেন জিয়াউর রহমান। সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন। দুই পরিবারের দুই প্রধান পুরুষ চরিত্র বিদায় দিলেন, কিন্তু রেখে গেলেন এক অসমাপ্ত যুদ্ধ। বার্জিয়া পরিবারের মতো এই দুই পরিবারও আটকা পড়ে গেল এক অনন্ত প্রতিহিংসার চক্রে বা ভেন্ডেটাতে। কারণ রাজারা মরে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া ঘৃণা বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। নায়করা বিদায় নিলেন, কিন্তু মঞ্চ খালি রইল না।
পুজোর উপন্যাসের মতোই বাবার রেখে যাওয়ার শত্রুতার উত্তরাধিকার এসে পড়ল উত্তরসূরিদের কাঁধে। একদিকে খুনি শেখ হাসিনা, যিনি ট্র্যাজেডির ছাই থেকে উঠে এসে বাবা হত্যার বিচার আর ঋত ক্ষমতা পুনরুদ্ধারের শপথ নিলেন। অন্যদিকে খালেদা জিয়া, যিনি স্বামীর মৃত্যুর পর এক গৃহবধূ থেকে হয়ে উঠলেন আপোষহীন নেত্রী। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিশ্ব মিডিয়া এর নাম দিল ব্যাটল অফ বেগমস। কিন্তু মারিও পুজোর লেন্স দিয়ে দেখলে এটা কোনো সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এটা ছিল অস্তিত্ব রক্ষার এক মরণপণ লড়াই, যেখানে এক পরিবারের উত্থান মানেই অন্য পরিবারের বিনাশ। গত ৩ দশকে আমরা দেখেছি এক অদ্ভুত উইনার টেকস অল মানসিকতা। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে নিজেদের দুর্গ মজবুত করতে আর বিরোধীদের কোণঠাসা করতে। আইন আর বিচার ব্যবস্থাকে দাঁড় করানো হয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসেবে। আর এই দীর্ঘ দ্বন্দ্বে রাষ্ট্র, প্রশাসন, পুলিশ সবাই হয়ে গেল দাবার গুটি। রাজনীতি থেকে নীতি হারিয়ে গেল, পড়ে রইল কেবল রাজ আর ক্ষমতা। বার্জিয়া পরিবারের মতোই এখানেও আনুগত্য বা লয়ালিটি হয়ে উঠল যোগ্যতার একমাত্র মাপকাঠি। ফলে দল হয়ে উঠল পরিবার কেন্দ্রিক, আর দেশ হয়ে পড়ল 2 পরিবারের জিম্মি। আর এই জিম্মি দশা একদিন বা 2 দিন ছিল না, এটি ছিল এক দীর্ঘমেয়াদী রাজত্ব, যা গণতন্ত্রের মোড়কে মূলত একচ্ছত্র আধিপত্যই কায়েম করেছিল। মারিও পুজোর উপন্যাসে পোপ আলেকজান্ডার 6 একটা কথা বিশ্বাস করতেন, দি ফ্যামিলি ইজ দি অনলি রিয়ালিটি, অর্থাৎ পরিবারই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। গত 33 বছর ধরে বাংলাদেশের রাজনীতি ঠিক এই দর্শনই মেনে চলছে, 1991 থেকে 2024। মাঝখানের 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার বাদে পুরো সময়টা বাংলাদেশ শাসিত হয়েছে মাত্র 2 জন নারীর ইশারায়, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়ে উঠল খুনি হাসিনার প্রতিচ্ছবি, আর বিএনপি হয়ে উঠল খালেদা জিয়ার ছায়া। এখানে দ্বিমত পোষণ করার অর্থ হল বিশ্বাসঘাতকতা। আর বার্জিয়াদের যুগে বিশ্বাসঘাতকতার শাস্তি কি ছিল তা আমরা সবাই জানি। বার্জিয়ারা যেমন পোপ হওয়ার পর রোম শহরকে মনে করত তাদের পৈতৃক সম্পত্তি, বাংলাদেশেও ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্রকে দেখা হয়েছে একটা বিজিত রাজ্য বা কনকার্ড টেরিটরি, অর্থাৎ নির্বাচনে জেতা মানে শুধু সরকার গঠন নয়, বরং পুরো রাষ্ট্রের মালিকানা বুঝে নেওয়া, যেখানে বিজয়ী দল সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে আর পরাজিতদের জন্য অবশিষ্ট থাকবে কেবল শূন্যতা। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা রাষ্ট্রকে নিজেদের জমিদারি মনে করেছে। বিএনপির আমলে আমরা দেখেছি হাওয়া ভবনের মতো সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, যা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র বা স্টেট উইথিন এ স্টেট হিসেবে কাজ করেছে, ঠিক যেমনটা মাফিয়ারা করে থাকে। অন্যদিকে আওয়ামী লীগের গত 15 বছর ছিল উন্নয়নের মড়কে এক মহা লুটপাটের অধ্যায়। বার্জিয়া যেমন চার্চের পবিত্রতা নষ্ট করে নিজেদের প্রাসাদ গড়ত, এখানেও মেগা প্রজেক্টের আড়ালে চলছে মেগা দুর্নীতি। ব্যাংকগুলো খালি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তার যে ফোকলা অর্থনীতি তৈরি করেছে তাকেই তারা নাম দিয়েছিল উন্নয়ন। বাস্তবে এটি ছিল জনগণের ভবিষ্যৎ বন্ধক রেখে তৈরি করা এক তাসের ঘর, যা সামান্য আঘাতেই ভেঙে পড়েছে। এই দীর্ঘ সময়ে তারা কেবল দেশ শাসন করেননি, তারা এমন একটা সিস্টেম তৈরি করেছিলেন যেখানে পরিবারের বাইরে কেউই কখনোই ক্ষমতার শীর্ষে ওঠার স্বপ্ন দেখতে সাহস পায়নি। মারিও পুজো হয়তো ইতালির গল্প লিখেছিলেন, কিন্তু তার প্রতিটি লাইন যেন গত 3 দশকের বাংলাদেশের রাজনীতির জীবন্ত দলিল। উপন্যাসে যা লেখা ছিল না, 2024 সালে বাংলাদেশের রাজপথে তা লিখে দিল এদেশের ছাত্র জনতা। উপন্যাসে পরিবারতন্ত্রের পতন হয়েছিল অন্য কোনো পরিবারের হাতে, কিন্তু বাস্তবে পতন ঘটল সাধারণ মানুষের হাতে। 15 বছর ধরে যে ক্ষমতার দুর্গ গড়ে তোলা হয়েছিল, যাকে মনে করা হয়েছিল অজেয় বা ইনভিজিবল, জুলাই আগস্টের মাত্র 36 দিনের গণ অভ্যুত্থানে তা
তাসের ঘরের মতো ভেঙে পড়ল। খুনে শেখ হাসিনা দেশ ছাড়লেন। প্রমাণ হলো মাফিয়া জগতের সেই চিরন্তন সত্য, ভয় দেখিয়ে শাসন করা যায় কিন্তু সম্মান আদায় করা যায় না। যখন সাধারণ মানুষ মৃত্যুর ভয়কে জয় করে ফেলে তখন কোনো গডফাদার বা কোনো রাজবংশই আর টিকে থাকতে পারে না। রোমের বার্জিয়া পরিবারও চিরকাল টেকেনি, তাদের পতন হয়েছিল করুণভাবে। বাংলাদেশেও শেখ ও জিয়া পরিবারের দীর্ঘ ছায়াযুদ্ধের হয়তো এখানেই এক সাময়িক বিরতি। কিন্তু প্রশ্ন হল, বৃত্ত কি আসলেই ভেঙেছে নাকি কেবল কুশীলব বদল হলো? মারিও পুজো বলেছিলেন, ক্ষমতা হলো একটা চক্র যা বারবার ফিরে আসে। বাংলাদেশ কি পারবে সেই প্রতিহিংসার ভেন্ডেটা থেকে বেরিয়ে নতুন কোনো গল্প লিখতে, নাকি আমরা নতুন কোনো গডফাদারের অপেক্ষায় আছি? ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পরিবারতন্ত্রের এই গ্যাংস্টার প্যারাডক্স থেকে বের হতে পারবে, নাকি ক্ষমতা আবার ফিরে যাবে সেই পুরনো বৃত্তে? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজনীতির এমন সব অজানা বিশ্লেষণ বা ডার্ক সাইড নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।